যেমনটা তাদের মাকে, আপন বোনকে সম্মান করবেন, আমরা এবং তারা সবাই মিলে সমাজের সমস্ত নারীদেরকে যেন অনুরূপ সম্মান করতে পারি। নারীরা মায়ের জাতি, তাদেরকে সম্মান করলে ইনশাআল্লাহ আমরা সম্মানিত হব। তাদেরকে অপমান করলে আল্লাহ আমাদের উপর থেকে সম্মানের চাদর সরায় নেবেন। আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি দুইটি, একটি হচ্ছে শিক্ষা, আরেকটি হচ্ছে শান্তি এবং শৃঙ্খলা। ঘরে বাইরে সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে আমাদের দায়িত্ব। এটাই সরকারের কাজ। সরকারি দল যারা আছে তাদের প্রধান দায়িত্ব, আমরা বিরোধী দলে যারা আছি তাদেরকে কাজ দেখিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। জনগণের অধিকারের চৌকিদারি করা, পাহারাদারি করা আমাদের দায়িত্ব। জনগণের অধিকার লঙ্ঘিত হয় না বিরোধী দলদের দ্বারা, লঙ্ঘিত হয় সরকারের দ্বারা। সরকার যদি কোনো জায়গায় জনগণের অধিকার লঙ্ঘন করে, সেই জায়গায় ইতিবাচকভাবেই আমরা ধরিয়ে দিয়ে সহযোগিতা করব। আমাদের সহযোগিতা যদি সরকার গ্রহণ করে, আমরা সরকারকে ধন্যবাদ দেব। যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করার পর সরকার আমাদের সহযোগিতা গ্রহণ না করে, সংশোধন না হয়, মানুষের অধিকার এবং ক্ষতি করতেই থাকে অধিকার কেড়ে নিয়ে, আমরা তখন প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা প্রতিরোধ করব। এটি আমাদের নৈতিক দায়িত্ব। এজন্যই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। আপনাদের এই ভোটের আমানত, এই অঙ্গীকার রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তা লঙ্ঘন করতে পারবো না। ইতিমধ্যে জাতীয় জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। যে জুলাই আজকের এই পরিবেশ আমাদেরকে দিল, যেই জুলাই 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচন এনে দিল, সেই জুলাই একসাথে দুটো নির্বাচন দিয়েছিল। একটি সংসদ নির্বাচন আর একটা গণভোটে নির্বাচন। দুই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করেছেন। প্রথমটিতে যেমনভাবেই হোক একটি দল তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে তারা সরকার গঠন করেছেন। এখানে তারা বলছেন তাদেরকে 51% মানুষ ভোট দিয়েছে, কিন্তু গণভোটে সংস্কারের পক্ষে সংবিধানের যে সমস্ত আইনের কারণে এতদিন জনগণ অধিকার হারাচ্ছিল, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই জায়গাগুলো পরিবর্তন করে সংস্কার করার পক্ষে রায় দিয়েছে 68.1% মানুষ। এই গণভোটের গণরায় ইতিমধ্যেই সরকারি দল অস্বীকার করেছেন। আপনারা দেখেছেন সংসদে আপনাদের হয়ে আমি দাঁড়িয়েছিলাম, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জনগণের হয়ে আমি কথা বলেছি। মাননীয় স্পিকার আমাকে নোটিশ দিতে বলেছিলেন। কার্যপ্রণালী বিধির 62 বিধিতে আমি নোটিশ দিয়েছি। এটা গ্রহণ করে 2 ঘন্টা আলোচনা হয়েছে। আমরা আশা করেছিলাম, আমি যেমন গণভোটে হা ভোট চেয়েছি, জনাব তারেক রহমান তিনিও কিন্তু গণভোটে হা ভোট চেয়েছেন। গণভোটের এই দাবিটি আমরা বলার আগে তাদের নেতা সালাউদ্দিন আহমদ প্রথমে দাবি জানিয়েছেন যে গণভোটের মাধ্যমে এই সংস্কারের রায়কে আইনি বৈধতা দিতে হবে। আমরা সমর্থন করেছি। ভোটের দিন পর্যন্ত আমাদের অবস্থান ছিল এক, এখন যারা সরকারি দল, এখন যারা বিরোধী দল, কিন্তু ভোটের রেজাল্ট হওয়ার পরে তারা বদলে গেছেন। যখনই তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেভাবেই হোক, যে মেকানিজমে হোক তারা লাভ করেছেন, এরপরেই তারা অতীতের সমস্ত ওয়াদা ভুলে গেছেন। তারা তাদের দলীয় 31 দফা ইশতেহারের কথা বলেন, সংস্কারের কথা বলেন। ওই দফার প্রথম দফা হচ্ছে তারা যদি সরকার গঠন করেন তাহলে তারা একটা সংস্কার কমিশন গঠন করে সংবিধানে ওই সমস্ত ধারাগুলোকে সংস্কার করবেন যে ধারাগুলো অতীতে সরকারকে ফ্যাসিবাদী বানিয়েছে। আমরা এখন যখন সংস্কারের কথা বলি, সরকারি দল তখন বলে সংবিধানে তো কোনো সংস্কারের কথা নেই। তো সংবিধানে যদি সংস্কারের কথা নাই, তাহলে সেদিন আপনাদের 31 দফায় আপনারা লিখেছিলেন কিভাবে? যদি নাই তাইলে আপনারা গণভোট চাইলেন কেন?
যদি নাই তাহলে হা বুটে জনগণকে আহ্বান জানালেন কেন? এই সবগুলা হচ্ছে দ্বিচারিতা, নিজেদের দেওয়া ওয়াদার বিরুদ্ধে অবস্থান এবং জনগণের রায়কে অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা। যখন স্পিকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি, আমরা আশা করেছিলাম স্পিকার সিদ্ধান্ত দিয়ে বলবেন গণভোটের রায় গ্রহণ করা হলো। তিনি এইটা না বলে বললেন যে এই আলোচনা এখানে সমাপ্ত হলো, যেটাকে সংসদীয় ভাষায় বলে টক আউট। আলোচনা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, এখন আর নাই। আমরা মর্মাহত হয়েছি, জাতি কষ্ট পেয়েছে। আমরা তখন জাতিকে কথা দিয়েছি, যেমন ইলেকশনের আগে আপনাদেরকে বলেছিলাম আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে, আমরা বিজয়ী হলে আপনারা গণভোটে যে রায় দিবেন সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা যেহেতু সরকার গঠন করতে পারিনি, যেহেতু সংসদের ভিতরে আমাদের কথাকে, জনগণ কথাকে, ন্যায্য কথাকে আমলে নেওয়া হয়নি, সেই কারণে আমরা আবার জনগণের দাবির সাথে একাত্ম হয়ে জনগণের কাছে ফিরে এসেছি এবং সেই দাবি আদায়ের জন্য আজকে থেকে আমরা আন্দোলন শুরু করেছি। আপনারা দেখেছেন বায়তুল মুকাররম উত্তর গেটে আজকে এই দাবি আদায়ের জন্য আর এই দাবিকে অপমান করার জন্য, তার প্রতিবাদে এবং দাবি আদায়ের পক্ষে প্রথম কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এটা আমাদের শেষ নয়, এখান থেকে শুরু। আমরা কথা দিচ্ছি, আমরা আস্থাশীল, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই দাবি আমরা আদায় করেই ছাড়ব। আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আমরা চাই না আবার ফ্যাসিবাদ আমার বাংলাদেশে কায়েম হোক। বাংলাদেশের একজন নাগরিকও চায় না বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসুক। সুতরাং আমাদের অবস্থান স্পষ্ট। আরেকটি বিষয়ে কথা বলতে হয়, ইরানের উপর ইসরায়েলের অবৈধ যুদ্ধ চাপিয়ে দেওয়ার ফল হিসাবে বিশ্ব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আমাদের এখানে যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যদি আমরা বলতে পারি যে বিগত দিনের যে ফেসিবাদী আমলে যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেখানে অনেক বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের প্রত্যাশা থাকবে আগামীর যে নতুন বাংলাদেশ, সেখানে কোনো ধরনের সংঘাত, দখলদারিত্ব, চাঁদাবাজি কিংবা যেই রাজনীতি শিক্ষার্থীরা অপছন্দ করে, তেমন রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং দেশের মানুষের জন্য, দেশের মানুষ যেটা পছন্দ করে সেই রাজনীতিতে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব। এখানে যারা বিগত দিনে ফেসিবাদ কায়েম করেছিল তারা ব্যতীত সকল রাজনৈতিক সংগঠন, সকল মতের মানুষ এখানে রাজনীতি করবে, সসম্মানে এখানে বসবাস করবে এবং হলগুলাতে কোনো রাজনৈতিক চাপ থাকবে না, কোনো গেস্ট রুম থাকবে না, গণরুম থাকবে না। সেটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে বিগত দিনে আমরা এখানে কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছি, বাধার সম্মুখীন হয়েছি, অনেক সময় আমাদেরকে কথা বলতে গিয়ে ভয় পেয়েছি। এরকম কোনো ধরনের পরিস্থিতি থাকবে না, পরিবেশ থাকবে না, এমন প্রত্যাশা থাকবে। আর এখানে যেহেতু আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছে, তারাই আগামী দিনের বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে সেই পরিবেশটা রক্ষা সেই পরিবেশটা যেন থাকে, সেই দায়িত্ব কিন্তু আমাদের সম্মানিত স্যারদের থাকবে। আর আমরাও সেই ব্যাপারে স্যারদের সহযোগিতা করতে পারবো। আমরা সকলে মিলে একসাথে রাজনীতি করব, সে বলে আমার বক্তব্য শেষ করব। সংক্ষিপ্ত পরিসরে যেই কথাটি বলতে চাই, আজকে ডাকসুতে যারা নেতৃত্ব দিচ্ছেন বিগত ফ্যাসিজমের বিরুদ্ধে, তাদের প্রত্যেকেই মাঠের সম্মুখ সারিতে থেকে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা যেরকমভাবে আন্দোলন সংগ্রামের ইতিহাস হিসাবে দেখতে চাই, পাশাপাশি ডাকসুকে আমরা এই দেশের শিক্ষা গবেষণার রোল মডেল হিসাবে দেখতে চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সমৃদ্ধ ইতিহাস রয়েছে, আমরা শুধু ইতিহাসের গল্প শুনতে চাই না, ভবিষ্যতে দেশে শিক্ষা গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় রোল মডেল হিসেবে কেমন ভূমিকা পালন করবে আমরা সেটাও দেখতে চাই। পাশাপাশি ডাকসুর প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা বিশ্বাস করি ডাকসু যদি কার্যকর ভূমিকা পালন করতে পারে, ছাত্র প্রতিনিধিদের সামনে আইকনিক উদাহরণ হিসাবে নজির স্থাপন করতে পারে, তাহলে আগামীর বাংলাদেশে নতুনভাবে শিক্ষা গবেষণায় যেমনভাবে প্রগতি হবে, পাশাপাশি নতুনভাবে কোনো ফ্যাসিজমের তৈরি হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহাবস্থানের হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহমর্মিতার হোক, শিক্ষা গবেষণায় এগিয়ে যাক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই সংক্ষেপে কথা রাখবার জন্য।